জিপের জানলার কাছে কপাল ঠেকিয়ে থম মেরে বসে আছে মেঘ। ওর পাশে ড্রাইভিং সিটে বসে অন্তত শক্ত হাতে স্টিয়ারিং ধরেছে শীর্ষ। দুজনের মুখে যেন শ্রাবণের আকাশের মতো থমথমে। থই থই করছে এক অদ্ভুত নীরবতা। এই জোরপূর্বক আকস্মিক বিয়ে কি আদৌ কোনো ভিত্তি রয়েছে মেজর সাহেব? অনাকাঙ্ক্ষিতভাবে আপনার মতো একজন মেজরের সাথে সমাজের চোখে এক কলঙ্কিনী মেয়ে জুড়ে গেল। মেঘের এই তিক্ত ও অবমাননাকর কথার বিপরীতে শিষ্য একদম চুপ। সে সামনের পিচঢালা রাস্তা দিকে তাকে ঠান্ডা মাথায় ড্রাইভ করেই চলছে, কোনো কথাই বলছে না। মেঘ এবার ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টি দেয় শিষ্যর পানে। মেজরের পরনে এখনও গতরাতের সেই খাকি আর্মি ড্রেসে রয়েছে, শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো। তার বিপরীতে মেঘের নিজের গায়ের দিকে তাকাতে ওর বুকটা ধড়াস করে ওঠে। ওর গায়ে এখন আর সেই ছেঁড়া কুর্তি বা মেজরের শার্ট নেই, বরং পরনে রয়েছে রামু উপজেলার চাকমা মেয়েদের হাতে বোনা আদিবাসী তাঁতের লাল নীল শাড়ি, আর গলার হাতে রূপোর হালকা কিছু অলংকার। এসব একটাই সাজ, কারণ এই নতুন সাজসজ্জার একমাত্র মালিক আজ থেকে মেজর শিষ্য কার্দার। এই তো কিছু সময় পূর্বে ইসলামিকভাবে বিবাহ নামক এক অলিখিত ও পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছে এরা দুজন, যাকে বলা হয় সম্মান খুইয়ে কোর্ট ম্যারেজ। নেই কোনো ধুমধাম, নেই কোনো পারিবারিক সাক্ষী, নেই কোনো পরিজন। মেঘের দিকে সমাজের থেকে ধেয়ে আসা চারিত্রিক কলঙ্ক আজীবনের জন্য মুছে ফেলার জন্য যেন তাকে বাধ্য হয়ে ওকে তড়িঘড়ি করে বিয়ে করছেন শিষ্য। অন্তত মেঘের সরল মনে এটাই বিশ্বাস করছে। তবে ওদের বর্তমান শেষ গন্তব্য কোথায় তা মেঘ এখনও আন্দাজ করতে পারছে না। তোমার কাছে এই বিয়ের মানেটা কি মেঘালয়া? শিষ্যের আকস্মিক ও ধারালো প্রশ্ন শুনে মনে মনে বেশ ভড়কায় মেঘ। শিষ্যর কণ্ঠস্বর এই মুহূর্তে ভীষণ গুরুগম্ভীর। সেখানে গতরাতের ওই স্নেহের কোনো কোমলতা নেই, নেই কোনো হাস্যোজ্জ্বলতা। কেবল এক অধরা একাকিত্ব ঠাঁই নিয়েছে মেজরের চোখে মুখে। মেঘ জানলার বাইরে চোখ ফিরিয়ে তাচ্ছিল্য সুরে বলে, আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই। যে মেয়ে পুরুষ জাতিকে মনে প্রাণে ঘৃণা করতে শিখে গেছে, তার কাছে এই বিয়ের সম্পর্ক বড্ড দূরের একটা অভিনয় মাত্র। মেঘের এমন স্পষ্ট ও জেদিকতায় শিষ্য আবার থম মেরে যায়। জিপের ভিতরে পুনরায় এক দমবন্ধকর নিশ্চুপতা বিরাজ করতে থাকে। শুধু চাকার নিচে ভেসে যাওয়া ভেজা রাস্তায় শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। গন্তব্যে এসে গেছি, নামো। শিষ্য মেপে মেপে বলা কথায় হকচকিয়ে ওঠে মেঘ। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে চারপাশে চেনা দেওয়াল আর গাছপালা লক্ষ্য করতে বুঝতে পারে এটা ফতেখারকুলের একটা ডাক্তার বাড়ি। শিষ্য ততক্ষণে জিপের ইঞ্জিন চালু রেখে গাড়ি থেকে নেমে পড়ছে। সে ধীর পায়ে হেঁটে মেঘের পাশের ডোরটা খুলে দিয়ে বরফ শীতল করে, জিপ থেকে নামো। ডাক্তার জুলান আর তোমার গ্রানির ফ্যামিলিরা গতকাল সন্ধ্যা থেকে তোমায় নিয়ে চরম টেন্স। মেঘ একটু সময় নষ্ট না করে দ্রুতপথে জিপ থেকে নিচে নেমে যায়। গাড়ির ডোরটা সপাটে লাগাতে লাগাতে সে শিষ্যর চোখের দিকে তাকিয়ে চূড়ান্ত চড়া গলায় বলে ওঠে, আমি আবারও বলছি মেজর সাহেব, এই নামমাত্র বিয়ের কোনো ভিত্তি আমার কাছে নেই। আর নাইবা এই জোর খাটানো বিয়ে আমি মানি। পুরো জীবন চিরকুমারী থাকার পণ আমার। আমি ঢাকায় ব্যাক করার পর সকলের অলক্ষ্যে আপনি আমার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। আমি এক বাক্যে সাইন করে দেব। আসি। মেঘ আর মেজরের উত্তরের অপেক্ষা না করে হনহন করে ডাক্তার বাড়ির মূল ফটকের ভেতরে পা রেখেছে। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় ভেসে আসে শিষ্য সেই বজ্রকঠিন কণ্ঠস্বর। কণ্ঠটা ছিল শীতল তবে ভীষণ গম্ভীর ও আদেশসূচক। ডিভোর্সের সময় বলে দিবে মেঘালয়া, কিন্তু আপাতত তোমার ফ্যামিলির কেউ যদি তোমার গত রাতের মিসিং হওয়া কথা আঁকস করে, তবে সোজা বলবে তুমি রামু সিএমএইচে অ্যাডমিট ছিলে। রিজন হিসেবে দেখাবে এক্সিভ ফিজিক্যালি উইকনেস। কারণ তোমার উপর হওয়া গতকালের এই জঘন্যতম অ্যাটেম্পটের কথা যদি এই সমাজে একবার জানাজানি হয়ে যায়, তবে তোমার
হোল লাইফটা ওরা জ্যান্ত জাহান্নাম বানিয়ে দিবে। সমাজ মানে এক চরম বিষাক্ত আস্তাকুর, আর এতে শুধু বিষাক্ত কীটরাই বসবাস করে। গতকাল স্পটের সমস্ত প্রমাণ আর বখাটেরা অলরেডি ধামাচাপা দেওয়া আছে। সো মুখ বন্ধ রাখো। শিষ্য এক সেকেন্ডও সেখানে থমকালো না। দ্রুত পদচারণের সাহায্যে জিপের ড্রাইভিং সিটে বসে ক্লাচ চেপে এক সজলে অ্যাক্সিলারেটর চাপ দিল সে। মুহূর্তের মধ্যে গর্জন করে শিষ্য টয়োটা আর্মি জিপ ডাক্তারবাড়ি ফটক ত্যাগ করলো। আষাঢ়ের বৃষ্টির ফলে পিচঢালা রাস্তায় জমা থাকা নোংরা পানি দুপাশে সপাটে উঁচিয়ে রুদ্ধশ্বাস হাইওয়ের দিকে ছুট চলল সেই কালো রঙের গাড়িটি। গেট ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে মেঘ অপলক চোখে কেবল দেখেই গেল শীর্ষের রুক্ষ ও ঝড়ের বেগে চলে যাওয়ার প্রস্থান। যত দূর ওর নেত্র যায়, যতক্ষণ না মেজরের জিপটি কুয়াশা আর মেঘের আড়ালে পুরোপুরি হারিয়ে যায়। মেঘের বুকের ভিতরটা এক অজানা হাহাকারে তোলপাল হতে থাকে। ডাক্তারের বাড়ির সদর দরজা ঠেলে অন্দরে প্রবেশ করতে মেঘ দেখতে পেল ওর নানু ভাই ডাক্তার আকবর জুলান হন্তদন্ত হয়ে ব্যাগ গুছিয়ে কোথাও বের হওয়ার উপক্রম। বৃদ্ধের ফর্সা কপালে চিন্তার অজস্র ছাপ, ফ্যাকাশে মুখ অবয়বের জন্য ভর করছে ঘোর অমাবস্যা অন্ধকার। কোথায় যাচ্ছ নানু ভাই? দ্বারে মেঘের এক ক্লান্ত কণ্ঠস্বর শোনামাত্র থমকে গেলেন আকবর জুলান। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। মেঘের চেনা বলি কর্ণগর্ভে প্রবেশ করতে হাতের ব্যাগটা মেঝেতে ফেলে দিয়ে দ্রুতপদে এগিয়ে এসে আদরের নাতনিকে বুকের মাঝে শক্ত করে জাপটে ধরলেন। আশঙ্কা ও আতঙ্কে ৭০ বয়স বৃদ্ধ মানুষটা সারা দেহ থরথর করে কাঁপছিল। তিনি কাঁপা কাঁপা গলায় মেঘকে জড়িয়ে রেখে ফুঁপিয়ে বলে উঠলেন, নানু ভাই আমার, তুই কোথায় গেছিলি রে দিদিভাই? কাল সন্ধ্যা থেকে তোর কোনো খবর না পেয়ে আমরা যে পাগল হতে বসেছি। পুরো রামু থানার মানুষ পাঠানো হয়েছে, কেউ কেস নেয়নি। তোর নানি তো কান্নাকাটি করতে করতে স্ট্রোক করার মতো অবস্থায় বিছানায় শয্যাশায়ী নিচ্ছে। ও দিদিভাই, তুই এমন করে কই হারিয়ে গেছিলি? নানু ভাইয়ের বুক ভরা আকুলতা দেখে মেঘের চোখের কোনটা অলক্ষ্যে ভিজে উঠল। সে আলতো করে নানার বুকে থেকে মাথা তুলল। বৃদ্ধের মায়াময় ভারাক্রান্ত চোখের দিকে তাকিয়ে মেজর শিষ্য কার্দারের শিখিয়ে দেওয়া সেই মিথ্যেটুকু নিজের সমস্ত জড়তা কাটিয়ে বলে উঠল, তোমার এই ছোট্ট বউটার কিছু হয়নি নানু ভাই, আমি একদম ঠিক আছি। আসলে কাল বিকেলে রাবার বাগানে ঘোরার সময় হুট করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলাম। ওখানকার কয়েকজন স্থানীয় শ্রমিক আমায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাকি ছোট খালামণির বড় জায়ের ছেলে মেজর শিষ্য কার্দার সাহেবের সাথে দেখা হয়। উনি আমায় নিজ দায়িত্বে আর্মি জিপে তুলে নেন। কাল সারা রাত আমি রামু CMH-এ স্যালাইন আর ডাক্তারদের অবজারভেশনে চিকিৎসাধীন ছিলাম। নাতনির মুখে মেজরের নাম আর হাসপাতালের কথা শুনে আকবর জালানের বুকটা থেকে মস্ত বড় একটা পাথরের বোঝা নেমে গেল। কিন্তু মেঘের গায়ের এই অচেনা তাঁতের শাড়ি আর ফ্যাকাশে মুখ দেখে তিনি আবারও উদ্বিগ্ন গলায় শুনলেন, তুই হুট করে অজ্ঞান হয়ে গেলি কেন দিদিভাই? কী হয়েছে তোর? আর এই শাড়ি বা তোকে কে দিল? মেঘ নিজের ভেতরে সবটুকু ক্লান্ত নিয়ে ওর নানার বুকে আবার মাথা ঠেকিয়ে রাখলো। এই মুহূর্তে ভীষণ দুর্বল লাগছে, সমস্ত শরীর যেন ভেঙে আসছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে চারপাশটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সোজা হয়ে দাঁড়াতে বড্ড কষ্ট হচ্ছে তার। নানার শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়েও নিজের ওষ্ঠাধর নাড়িয়ে শুধু এটুকু বলতে পারলো, আসলে শরীরটা অনেক দূর, কিন্তু নিজের ভেতরে চরম ক্লান্তি আর অবসাদের কারণে বাকি কথাটুকু আর শেষ করা হলো না। একে তো কাল বিকেল থেকে পেটে এক দানা অন্ন পড়েনি, তার উপর নিজের কুমারিত্বের উপর বয়ে গেছে এক প্রলয়কারী ঝড়। ১৭ বছরের কাঁচা শরীর আর মন এই ধকল নিতে না পারল। জিপের ভিতরে মেজর সাহেবের করা সেই বিয়ের মানসিক চাপটুকু যেন শেষ পেরেক ঠুকে দিল। মেঘ কোনো কিছু বোঝার আগে সম্পূর্ণ নিস্তেজ হয়ে তৃতীয়বারের মতো আবার ধপ করে অজ্ঞান হয়ে গড়িয়ে পড়ল নানার বুকে। দিদিভাই, ও মেঘু, কি হলো তোর? হুট করে মেঘকে এভাবে নেতিয়ে পড়তে দেখে চরম ভয় পেয়ে গেলেন আকবর জুলান। বুড়ো মানুষ জীবনের এই শেষ বয়সে সে নিজের কলিজার টুকরো আদরের নাতনির এমন আশঙ্কাজনক অবস্থা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। বহু কষ্টে নিজের সমস্ত শক্তি এক করে মেঘের অবশ কায়াটিকে
কোলে পিঠে করে টেনে ড্রয়িং রুমের নরম সোফাটায় শোয়ালেন তিনি। অন্তত কাঁপা কাঁপা হাতে মেঘের ফর্সা কবজিটা চেপে ধরে ওর পাল চেক করে দেখলেন। বৃদ্ধ ডাক্তারের স্পন্দন গতি বড্ড ধীর, রক্তচাপ একদম তলানি থেকে ঠেকেছে। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট করে নিজের চেম্বার ঘরে ফিরে এলেন। আলমারি আর ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজে প্রয়োজনীয় গ্লুকোজ চালান, ক্যাথেটার আর পুশ করা সুচ বের করে নিলেন। রাম্য এলাকার স্বনামধন্য প্রবীণ ডাক্তার হয়, তার ঘরে জরুরি চিকিৎসায় প্রয়োজনীয় সকল কিছু সবসময় মজুদ থাকে। দ্রুত সোফায় বসে পাশে এসে তিনি মেঘের ফর্সা ঠান্ডা হয়ে যাওয়া বাঁ হাতটা সোজা করলেন। অন্তত নিখুঁত দক্ষতায় শিরার ভিতরে সুচ ফুটিয়ে স্যালাইন পুশ করেন এবং পাশে থাকা একটি স্ট্যান্ডের সাহায্যে স্যালাইনের বোতলটা ঝরিয়ে রাখলেন। ফোঁটায় ফোঁটায় জীবনদায়ী তরল মেঘের শিরায় সে চুবিয়ে পড়তে লাগলো। প্রবীণ ডাক্তারের অভিজ্ঞ চোখ মেয়ের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হিসাব করলেন। এই স্যালাইন শেষ হতে কম হলেও ঘণ্টাখানেক সময় লাগবে। আর মেঘের অবশ মগজে চেতনার আলো, তখন ওর জ্ঞান ঠিক সে সময় ফিরে আসবে। স্যালাইনের শেষ প্রশ্নটুকু মেঘের রক্তে মিশে যাওয়ার পর মিনিট 10 হলো ওর জ্ঞান ফিরছে। সোফার উপর এক কোণে গুটিসুটি মেরে কেমন যেন একটা নিষ্প্রাণ জড়বস্তুর মতো বসে আছে। শূন্য দৃষ্টিতে তাকিয়েছে সামনের দেওয়ালে ঝুলানো পুরনো দেওয়াল ঘড়িটার দিকে। এতক্ষণ নিজেকে কোনো মতে শান্ত ও স্বাভাবিক রাখা আপ্রাণ চেষ্টা করলো। অবচেতন মনের সেই অবরুদ্ধ বাতটা এবার আর ধরে রাখতে পারল না। এক তীব্র মানসিক যন্ত্রণায় জোয়ার আচমকা ওর ভেতর থেকে উতলে পড়ল। ও সোফা থেকে নেমে এক প্রকার দৌড়ে ড্রয়িং রুমের পাশের ওয়াশরুমে ভেতরে ঢুকে গেল। তারপর সিটকিনিটা সোফাটা আটকে দিয়ে কাপা হাতে ঝর্ণার নবটা ঘুরিয়ে দিল। মাথার উপর তীব্র বেগে শীতল পানির ধারা নামতে নিজের মুখটা দুই হাতে চেপে ধরে কলিজা ফাটিয়ে চিৎকার করে উঠল। ঝর্ণার পানির অবিরাম পতনে শব্দের সাথে মিশে যেতে থাকলো ওর বুক ভাঙা কান্নার আওয়াজ। কাল সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া একের পর এক নারকীয় দৃশ্য, সেই পশুদের হলদেটে দাঁতের কামড়, কুৎসিত সব মন্তব্য আর ধারালো চাপাতির কোপে বীভৎস সব কিছু যেন মুহূর্তে একযোগে মগজের কোষে কোষে আশ্রে পড়ে ওকে জীবন্ত ক্ষতবিক্ষত করে তুলেছে। তার উপর পরপর কানের পর্দায় এসে বাজতে লাগলো আজ সকালে মানুষগুলোর সেও নোংরা কথা, চৈত্রের কুৎসা, নিজের পরম মাননীয় নানু ভাই আর অসুস্থ নানি ভাইয়ের মায়াবী মুখগুলোর সামনে দাঁড়িয়ে প্রথম এত বড় একটা সত্য চাপা দিয়ে এসেছে। এই তীব্র পাপবোধ আর টমা সে কিছুতেই নিতে পারছিল না। ভেজা পিচ্ছিল মেঝের উপর হাঁটু মেরে বসে ঝর্ণার নিচে অবনত ভিজতে থাকলো। ঠান্ডায় সারা শরীর থরথর করে কাঁপছে, ঠোঁট দুটো নীল হয়ে এসছে, অথচ সেদিকে ওর কোনো হুঁশ নেই। ডুকরে কাঁদতে কাঁদতে একসময় ওর চোখের পানি পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন চোখ দিয়ে কেবল নোনা জল শূন্যে এক জ্বালা নিগত হচ্ছে। সে এক চরম উন্মদারায় নিজের দুহাত দিয়ে শাড়ির উপর থেকে গায়ের চামড়া, গলা আর গাল পাগলের মতো ঘষে ঘষে ধুতে লাগলো। ওখান থেকে ওই নরপশুদের অস্পর্শের অদৃশ্য দুর্গন্ধটা চিরতরে মুছে ফেলতে চায়। নিজের নখের তীব্র আঁচড়ে ফর্সা চামড়া লাল আর রক্তাভ হয়ে উঠল, তবু থামল না। নিজের শরীরের প্রতি এক চরম বিতৃষ্ণা আর ঘৃণায় বারবার দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বিড়বিড় করে নিজেকেই অভিশাপ দিয়ে বলতে লাগলো, মরে যা, মরে যা তুই মেঘালয়া, মরে গেলেই তো সব শেষ, নিস্তার পাবে এই কুৎসিত দুনিয়া থেকে। আর একটা মুহূর্ত তোর এই পাপী দুনিয়া মুখ নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মর তুই, এক্ষুনি মর, কলঙ্কিনী একটা, তুই মর। চলবে। মেজর কার্দার পর্ব 8 পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অপরিচিতা অর্ধাঙ্গিনীটা শেষের পথে। যারা যারা অপরিচিতা অর্ধাঙ্গিনীটা পছন্দ করেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।